এখন বর্তমান সময়ে যারা মেটিকুলাস ডিজাইনে ক্ষমতায় আসলো তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি আওয়ামী লীগকে তারা হটিয়ে ক্ষমতা দখল করে তাদের উদ্দেশ্য কি তাদের যে মাস্টারদের, তাদের যে প্রভুদের লক্ষ্য বাস্তবায়ন করে তাদের যে কিংস পার্টি এবং জামাত তাদের ক্ষমতায় আনা, এই বড় দল বিএনপি তো ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে। আপনার কি মনে হয় বড় দল বিএনপি কেও কি আওয়ামী লীগের মতো রাজনীতির বাইরে ছিটকে দেওয়ার পরিকল্পনা হচ্ছে? আপনার মনে হয়? আসলে এটা এই পরিকল্পনা তো আজকে না, এই পরিকল্পনাটা 2006 থেকে -2 ফর্মুলা যেটা রয়েছে, -2 ফর্মুলারই বাস্তবায়ন চলছে এই মুহূর্তে। তো অগাস্টের 5 তারিখের পরে 7 তারিখ নাগাদ সম্ভবত দেখলাম যে তারেক জিয়া লন্ডন থেকে সে বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, অনলাইনে বললেন যে সে দেশে ফিরছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে। সেই সময় আমি বলেছিলাম যে এই একটা দল যারা শুধু রাজনৈতিক যে তাদের কি বলে অযোগ্যতা, তাদের যে অদূরদর্শিতা, এগুলোর কারণে মূলত এই দলটা বরাবরই মার খেয়েছে। কারণ ওই সময় থেকে আমি বলছিলাম যে এটা -2 ফর্মুলা, তারেক জিয়া যে লাফাচ্ছে, এর মতো লোক কি রাজনীতি বোঝে না? কিছুই কি সে ধারণা করতে পারছে না? তো আজকে দেখা যাচ্ছে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠছে। গতকাল 35টা মানে বিএনপির কার্যালয়ে আগুন জ্বালানো হয়েছে। বিএনপি ছাত্র দল এবং যুব দলকে নিষিদ্ধ করার দাবি তুলছে। তো এই দাবি তোলার প্রক্রিয়াটা মানে এটা নতুন কিছু না, এটা হবারই ছিল। ইউনূস জানে যে ওর যে অপকর্ম, ওর যে অপরাধ, মুক্তিযুদ্ধের ব্যাপারে ন্যূনতম শ্রদ্ধা রয়েছে, এরকম কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, এই যে তথাকথিত টোকাই বাহিনী সমন্বয়ক সেজে বসে আছে, এই যে তথাকথিত যে ধান্দাবাজ গুলো যারা উপদেষ্টায় বসে আছে, এরা কেউ না আসলে সুস্থভাবে ফিরতে পারবে যদি মুক্তিযুদ্ধের পক্ষে কেউ ক্ষমতায় আসে। অতএব ইউনূস দিন শেষে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি তো একজন মুক্তিযোদ্ধা, বিএনপির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা রয়েছে। তো সেই জায়গা থেকে বিএনপিকে কোনো দিনই জামাত ইউনূস ট্রাস্ট করবে না। তাদের একমাত্র মানে ইউনূস যদি মানে শান্তিপূর্ণভাবে নিরাপদে প্রস্থান করতে পারে ক্ষমতা থেকে, সেটা একমাত্র সম্ভব যদি জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনে। মানে ইউনূসের যে পকেট পার্টি এনসিপি, একমাত্র এনসিপি এবং জামাত এই দুইটা দল যদি ক্ষমতায় আসে, সে দুধে ভাতে থাকতে পারবে। তো বিএনপির জন্য কোনো রকম সুসংবাদ নাই। বিএনপি যে কর্মীরা এতদিন পর্যন্ত আওয়ামী লীগের উপরে হামলা, ছাত্রলীগের উপরে হামলা বা 32 ভাঙ্গায় উল্লাস প্রকাশ করেছে, তো আমি আসলে ওই সময়টাই বলেছি যে এইসব উন্মাদরা জানেই না ওরা কি করতেছে। এইসব উন্মাদরা জানেই না যে এর পরবর্তী হামলাটা ওদের উপরে আসবে। আজকে জামায়াতের এক শিবিরের এক ছেলে সে ঘোষণা দেয় জিয়ার যে কবর আছে সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে এখনই সময়। এই জিয়ার কবরে যে বুলডোজার উঠবে এটা তো বাস্তবতা। কারণ 10 মাস বিভিন্ন ভাবে ইউনূস তার 11টা ব্যর্থ বিদেশ সফর, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধ্বংস করা থেকে শুরু করে তার হচ্ছে রোহিঙ্গাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র 35% ট্যারিফ আরোপ করেছে, আগে 15% ছিল। এখন এটা নিয়ে প্রথমে খুব প্রচার করলো, ইউনূসের অনুরোধে ট্রাম্প এটা বাতিল করেছে, হ্যাঁ, শুল্ক মওকুফ করেছে। তো এখন যখন এই শুল্কের চাপ পড়েছে, আপনি দেখেছেন ওর যে মিথ্যাচার, ও যে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওর যে ক্ষুদ্র ঋণের ব্যবসা, সেটা একটা ব্যবসায়িক মডেল, ওটা একটা জিনিস আর রাষ্ট্রের গার্মেন্টসে আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম হলো 20% আর বাংলাদেশের 35% নতুন আরোপ করেছে, 35% নতুন যুক্ত হলো। এখন ব্যাপারটা হচ্ছে এই সবকিছু থেকে বাঁচার জন্য এতদিন আওয়ামী লীগ করে আসলে ইউনূস এখন আওয়ামী লীগের নাম ভাঙায় যে ট্রাম্প কার্ডটা ছিল, সর্বশেষ ট্রাই করতে বিবিসি কে দিয়ে একটা গার্বেজ তৈরি করে, হ্যাঁ, সেই গার্বেজ নিয়েও নানান ধরনের বিচ্ছিরি অবস্থা। বিবিসি পড়ে গেছে মাইনকা চিপায় এটা বানায়। তো এই মুহূর্তে ইউনূসের হাতে একটাই মাত্র ট্রাম্প কার্ড আছে, সেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে লোকজনকে লেলায় দিয়ে ব্যস্ত করে রাখা। ওর যে এতদিনের ব্যর্থতা, ও রোহিঙ্গাদেরকে সব দেশের বাইরে পাঠায় দেয়। আপনি কি খেয়াল করছেন যে আমরা বিদেশিদের কাছে যাব না, ইউরোপ আমেরিকা আমাদের কাছে আসবে? হ্যাঁ, এই কথাটা ইউরোপ এবং আমেরিকা বিভিন্ন দেশ হচ্ছে এটাকে সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। এই কারণে তারা এখন বাঙালিদেরকে ভিসাই দেয় না, যে তোমরা আর আমাদের কাছে কেন আসবে, আমরা তো আসতেছি 2 দিন পরে তোমাদের কাছে ভিক্ষা চাইতে। হ্যাঁ, তো ওর এই যে গাঞ্জাখুরি আলাপ, এখন
নাকি সব এম্বাসি বাংলাদেশে আসতেছে, কারো দিল্লি যেতে হবে না। অথচ এখন ও কি বলে থাইল্যান্ডের মতো জায়গার ভিসা পায় না, ভিয়েতনামের ভিসা পায় না। হ্যাঁ, তো এইরকম একটা অথর্ব নিজের ইজ্জত বাঁচাইতে এতদিন আওয়ামী লীগ ছাত্রলীগের উপরে দোষ চাপাইয়া বাঁচছে, জনগণকে ব্যস্ত করে রাখছে আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে, এখন সে ব্যস্ত করে রাখার চেষ্টা করতেছে বিএনপি দিয়ে। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাকে মাইনাস করার আজকে যেটা বাস্তবায়ন হচ্ছে, এটা 2006-এর পরিকল্পনা। ইউনূস তখনও পার্টি গঠন করেছিল যে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে সেনাবাহিনীর সমর্থন। হ্যাঁ, ওইটারই তো বাস্তবায়ন চলছে আজকে। তো বিএনপির উন্মাদ গুলো লাফিয়েছে, এবং আমি এটা নিয়ে আমার মিনিমাম 10টা ভিডিও আছে। আমি স্পষ্ট বলছি, কিংস পার্টি এনসিপির রাজনৈতিক পিতা হলো ইউনূস। না, এটা তো গতকাল যদি আপনি ওই যে রেজওয়ানা রাজাকারের কন্যা একটা উপদেষ্টা রয়েছে রেজওয়ানা হাসান, ও গতকাল বলতেছিল যে আমরা মবকে কেউ প্রশ্রয় দিই না, আমরা আমাদের সরকার এবং আমাদের সরকারি দল, আমরা কেউ মবের পক্ষে না। ওর সরকারি দল কোনটা? সরকারের দলটাকে, ওর সরকারি দল কোনটা? তো ব্যাপারটা হচ্ছে এনসিপি তো মূলত এই উপদেশটা ইউনূসের নিজের হাতে গড়া, সেই 2006-এর যে কি বলে ওর পার্টির নামটা কি ছিল আপনার মনে আছে? নাগরিক শক্তি। তো নাগরিক শক্তিরই তো একটা নামটা পরিবর্তন করা একটা ভার্সন এটা। নাগরিক কিন্তু আছে, নাগরিক পার্টি জাস্ট। হ্যাঁ, ওই তো, কিন্তু ওটা নেই। ওটা ওই সময় ও এখানে যখন দেখছে হালে পানি পায় না, কেউ ওরা সমর্থন দেয় না, লেজ গুটে ফ্রান্সে পালায় গেছিল। এই চোর এত বছর পরে আসলে ডাকাতি করার জন্য বাংলাদেশে। আপনি কি বলতেছেন বিএনপি যে মোসে তা দিচ্ছে, বা এই যে ধরেন কাঁঠাল খাওয়ার জন্য গোপে তেল দিচ্ছে, এখন বিএনপি যে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এবং বিএনপি আসতেও পারবে না, 91 সালের পরিণতি হবে। আওয়ামী লীগ যেরকম ওভার কনফিডেন্স হয়ে ভেবেছিল ক্ষমতা চলে আসবে, আপনার কি মনে হয়? বিএনপি তো গোফে যে তারেক রহমানের সাথে কি মিটিং করলো লন্ডনে ইউনূস, যেটা আচ্ছা, বিএনপি যে গোফে তা দিচ্ছে ক্ষমতায় আসবার জন্য, মূলত বিএনপি তো অথর্বর একটা দল, যে কারণে বাংলাদেশ আজ পর্যন্ত গণমানুষের দল এটা কোনো কালই হয়ে উঠতে পারে। জনবিচ্ছিন্ন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয় একটা দল। তো এই মাথা মোটা দলটা গোফে তা দিচ্ছে, কিন্তু ওরা জানি না জুলাইতে ওরা অ্যাসিডে চুমু খেয়েছে। অ্যাসিডে চুমু খেলে ঠোঁটই থাকবে না, ও গোফ কোথায় পায়? হ্যাঁ, ওদের পুরো মুখ পুড়ে যাবে ওরা যেই খেলায় হাত মিলাইছে জুলাইতে। ইমাম ভাই, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আমি আসলে নেটওয়ার্কের সমস্যা। আমি একটা বিষয় একটু প্রশ্ন করি, আমি আমার কথাটা শেষ করি নাই, যে আপনি যেটা এখন জিজ্ঞেস করছেন। আচ্ছা বলো, তাহলে আমি প্রশ্ন করব নতুন আর আপনি তারাপদ রায়ের একটা কবিতা নিশ্চয়ই জানেন, আমি কবিতাটা একটু পড়ে শোনাই। আচ্ছা, আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে দ্রৌপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশান্তি লিখেছিলাম, গতকাল বলাইবাবু বললেন ওইটি বাননলাঠি গাছ। অ্যালসেশিয়ান ভেবে যে সার্মীয় শাবকটিকে আমরা 3 মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠেছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। তো আমাদের এই সর্বনাশটা তো আসলে একদিনে হয় নাই, ধীরে 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 হয়েছে। ছাত্রলীগের ভিতরে যারা একটু সাউন্ড থাকতো পলিটিক্যালি, যারা একটু কথা বলতো, চিন্তা করতো, বুদ্ধিভিত্তিক চর্চা করতো, তাদেরকে টার্গেট করে 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 হচ্ছে আক্রমণ করা হতো। শিবিরের সাইড থেকে কেউ করতো, ছাত্রলীগের ছেলেপেলে দিয়ে, এবং ছাত্রলীগের ছেলেপেলে বুঝতেই পারতো না যে ও শিবির দ্বারা ব্যবহৃত হচ্ছে। আমি ছাত্রলীগ করতে গিয়ে তো আমাকে সবচেয়ে বেশি যুদ্ধ করতে হয়েছে ছাত্রলীগের ইন্টারনাল গ্রুপিং এর বিরুদ্ধে। শিবির আমার সাথে ওপেনলি কখনোই পারে নাই, কারণ শিবিরের রাজনৈতিক তো কোনো লেজিটিমেসি নাই বাংলাদেশে। ওরা 71-এর গণহত্যাকারী দলের উত্তরসূরি ইসলামী ছাত্র সংঘ। তারা তো ছাত্রলীগের মধ্যে, তুমি সাদিক কায়ুম ফরহাদকে আমি দেখি ছবি, তারা তো ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। এখন যারা জুলাইতে যারা আত্মপ্রকাশ, শিবির করে ওই ছেলেগুলাই করেছে যারা ছাত্রলীগের মধ্যে অপকর্ম করেছে হেলমেট পরে। ইমাম ভাই, যারা জুলাইতে সমন্বয়ক হয়েছে, যারা এই প্রজন্মের, হ্যাঁ আমি বলতেছি আপনাকে, যারা জুলাইতে সমন্বয়ক হয়েছে, সমন্বয়ক করে রেজিম দখল করেছে, রেজিম চেঞ্জ করেছে, তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে আপনি জানতে পারছেন তারা শিবির।
কিন্তু যারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা পর্যন্ত হয়ে গিয়েছে, হয়ে গিয়ে আওয়ামী রাজনীতিতে প্রবেশ করেছে, এরকম কয়জনকে আপনি চিনেন যারা শিবির করতো? চিনেন একজনকেও? আমার তো ধারণা চিনলেও হয়তো আপনি মুখ ফুটে বলতে পারবেন না, কারণ প্রমাণ নাই। চিনি, কিন্তু বলতে পারছি না। ইউ আর রাইট, বলতে পারছি না। তো এরকম এই জুলাই যদি 24-এ না ঘটে 13-তে ঘটতো, তাহলে হয়তো 13 সালের মোস্তাক কারা ছিল তাদের চিনতে পারতেন। 16 সালে ঘটলে হয়তো চিনতে পারতেন যে 16 সালে কারা মোস্তাক ছিল। তো সবসময়ই একটা অংশ সক্রিয় ছিল যারা ছাত্রলীগকে সাম্প্রদায়িক সংগঠন বানাতে চেয়েছিল। ছাত্রলীগের আপনার মনে আছে কিনা 2023 সালে যখন যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা যায় 14 আগস্টে, ছাত্রলীগের মধ্যে পোস্টেড বিভিন্ন জেলা কমিটির সাংগঠনিক আমি সম্পাদক, আমি ভাইস প্রেসিডেন্ট। আমাকে আমি শেষ করতে বহু দেন, ছেলের লিস্ট আমি সাদ্দামকে পাঠিয়েছি। আমাকে বলতে দেন। আপনার মনে আছে নিশ্চয়ই, আমি আমার ফেসবুক থেকে ইউনিট ধরে ধরে তালিকা প্রকাশ করেছিলাম মনে আছে, এবং মনে আছে। কেন্দ্রীয় দপ্তর সেল এবং প্রেসিডেন্ট সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এখন এই কাজটা তো আমি চিঠি দিয়ে করতে পারতাম, গোপনে করতে পারতাম। গোপনে কেন করিনি, চিঠি দিয়ে কেন করিনি? কারণ ওগুলা ওই যে ছাত্রলীগের শিবির মতো, ওগুলো হয়তো ধুলাতেই পড়ে থাকতো, কেউ হয়তো খবরও নিত না। আমি প্রকাশ্যে করেছি। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক এটিকে আমলে নিয়েছে, আমলে নিয়ে দপ্তর সেলকে নির্দেশ দিয়েছে জেলা কমিটির সাথে সমন্বয় করে এদেরকে যাতে বহিষ্কার করে। এবং আমার এই উদ্যোগটির কারণে কিন্তু সারা দেশে 5 শতাধিক পোস্টেড নেতাকর্মী তারা কিন্তু বহিষ্কার হয়েছিল সাহিত্যের প্রতি শোক জানানোর কারণে। তো 5 শতাধিককে আমি হয়তো খুঁজে বের করেছি, কিন্তু আরো যে 5,000 রয়ে গিয়েছিল যারা জুলাইতে এসে পদত্যাগের নাটক করলো, তাই না? জুলাইতে এসে যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছে, এরা কি ছাত্রলীগ? এরা তো ছাত্রলীগ না। ডেফিনেটলি এরা না। তার ছাত্রলীগের মানে মধ্যে এই যে সুযোগ। বিভিন্ন ঘটনা প্রবাহ একটা লিটমাস টেস্ট হয়, তাই না? জি জি। তো তো তোমার কি ধারণা এখনো এখনো সব শিবির আত্মপ্রকাশ করেছে? আমার তো মনে হয় না সবাই না আত্মপ্রকাশ না, করেছে। করে নাই তো। ছাত্রলীগ তো এই ইস্যুর পরে ইস্যু এসেছে, ছাত্রলীগ তো ইস্যুগুলো কাজে লাগে নাই। 18 সালে কোটা আন্দোলনে যারা কোটা আন্দোলন করেছে। তুমি কি সূর্য সেন হলে সাদিক কায়েমের স্লোগানের ছবি দেখেছো? কমলা কালার আমি টি শার্ট দেখেছি পরে ওটা, আমি দেখেছি ফরহাদের ওটা, ফরহাদের আমি দেখেছি আমাদের ওইটা ভাই। সৈকতের সাথে ফরহাদের ছবি। আমি ওটা দেখেছি। 2024 সালের কোটা আন্দোলন যদি সফল না হতো, সাদিক কাইম ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হতো, ফরহাদ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হতো, সার্জিস হাসনাত এরা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হতো, কেউ কেউ ডাকসুর ভিপিজিএসও হয়ে যেত নুরুর মতো। তাহলে আন্দোলন করলে তো আসলে এটা লাভ। আন্দোলন করবে না কেন? আন্দোলন করলে লাভ। 18 সালে যারা কোটা আন্দোলন করেছে তারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হয়েছে, ডাকসুর ভিপি হয়েছে। হ্যাঁ, আমি নাম ধরে ধরে বলতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সৈকত 18 সালের কোটা আন্দোলনে আন্দোলনে আবু সাইদের মতো বুক বুক পেতে দিয়েছিল শাহবাগে। তো 18 সালের কোটা আন্দোলনের পুরস্কার স্বরূপ সৈকত তো পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক হয়েছে। বরঞ্চ তার ক্ষতিটা করেছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যদি সৈকতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি না করতো, এখন এই 24-এ কোটা আন্দোলন করে সৈকত উপদেষ্টা হয়ে যেত।